দিল্লিতে ভারত বাংলাদেশের মধ্যে 10টি সমঝোতা স্মারক সই। বন্ধুত্ব ও উন্নয়নের পথে ভারত বাংলাদেশের সম্পর্ক নবযাত্রার সূচনা বললেন দুই প্রধানমন্ত্রী। দুই দেশ একসঙ্গে কাজ করব এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বাংলাদেশ ভিজিট করলে আমাদের দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় ভিত্তির উপর এগিয়ে যাবে। भारत बांग्लादेश मैत्री सैटेलाइट हमारे संबंधों को नई ऊंचाई देगी। বরগুনায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সেতু ভেঙে খালে মাইক্রোবাস, নারী শিশু সহ 9 জন নিহত। চলছে উদ্ধার কাজ। আমার বড় বোন, আমার ওয়াইফ, আমার 2 বাচ্চা, এরা সবাই মারা গেছে। জামাই বাড়ি মানে মেহমান খাইতে যাইতেছিল, যাওয়ার সময় ব্রিজ ভাঙ্গা পড়ে গেছে। কাল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, নেতাদের দুর্নীতি প্রমাণের চেষ্টা চলছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। দলে গুরুত্ব পাচ্ছে আমলারা, মত বিশ্লেষকদের। হাসপাতালে সংকটাপন্ন খালেদা জিয়া, সিসিইউতে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। সুচিকিৎসা থেকে বঞ্চিত করে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ গয়েশ্বরের। আধিপত্য বিস্তার নিয়ে রাজশাহীর বাঘায় ক্ষমতাসীন দলের দুপক্ষের সংঘর্ষ, দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ। দুপক্ষের মধ্যে উত্তেজনায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সেই সাথে 2 জন আহত হয়। সিলেটে কুশিয়ারাপাড়ের 4 উপজেলায় উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির, এখনো পানিবন্দী লাখো মানুষ। সুনামগঞ্জে অবস্থার উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। আমরা কোনো সাহায্য পাইছি না, ওই একটুগুলো সিরা পাইছি আর কিছু পাইছি। আমার ডাইল খাসা এটা খাইলে আরো কলেরা, ডায়রিয়া, গাছ নানান বিভিন্ন রোগ হইতে পারে। আমরা খুব কষ্টে দিন কাটের, আমরা বন্যার মাঝে বাঁচতে আছি। এনবিআর কর্মকর্তা মতিউরের স্ত্রীর অর্জিত সম্পদের সাথে আয়ের সঙ্গতি নেই, দায় এড়াতে পারে না রাষ্ট্রের তদারকি সংস্থাগুলো, বলছে টিআইবি। ডু অর ডাই ম্যাচে ঘণ্টাখানেক পর ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আজও বৃষ্টির শঙ্কা, এখনো সেমিফাইনালের স্বপ্ন দেখছেন তাসকিন আহমেদ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বন্ধুত্ব ও উন্নয়নের পথে ভারত বাংলাদেশের সম্পর্ক নবযাত্রার সূচনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। দুদেশের মধ্যে 10টি সমঝোতা স্মারক সই করে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তারা। ভারতের নতুন সরকার দায়িত্ব নেয়ার পর শেখ হাসিনার এই সফর গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে নরেন্দ্র মোদী। তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। ডিজিটাল ও সবুজায়ন অংশীদারিত্ব, সামুদ্রিক সহযোগিতা ও ব্লু ইকোনমি, রেলওয়ে খাত, সামরিক সহযোগিতা, মহাকাশ ব্যবস্থাপনা ও প্রযুক্তি খাত সহ 10টি সমঝোতা স্মারক সই করেছে ঢাকা, দিল্লি। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যৌথ অংশীদারিত্ব ও সমঝোতা স্মারক হস্তান্তর করা হয়। যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দেশের প্রধানমন্ত্রী। ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লক্ষ্য অর্জনে কাজ করবে দুই দেশ। এছাড়া তিস্তা প্রকল্পের জন্য ভারতীয় টেকনিক্যাল টিম শীঘ্রই বাংলাদেশ সফর করবে। দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে ই ভিসা চালু ও রংপুরে একটি সহকারী হাইকমিশন খুলবে ভারত। আজ हमने नए क्षेत्रों में सहयोग के लिए फ्यूचरिस्टिक विजन तैयार किया है। ग्रीन पार्टनरशिप, डिजिटल पार्टनरशिप, ब्लू इकोनॉमी, स्पेस जैसे अनेक क्षेत्रों में सहयोग पर बनी सहमति का लाभ
दोनों देशों के युवाओं को मिलेगा। भारत बांग्लादेश मैत्री सैटेलाइट हमारे संबंधों को नई ऊंचाई देगी। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা ও সম্পৃক্ততা কিভাবে আরো বাড়ানো যায় সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বন্ধুত্ব ও উন্নয়নের পথে দুই দেশের নবযাত্রা শুরু হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত বিকশিত এবং দ্রুত অগ্রসর হচ্ছে। শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে আমরা দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততার পথ ও কার্যপন্থা নিয়ে খুব ফলপ্রসূ আলোচনা আমরা করেছি। আমি নরেন্দ্র মোদীজিকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশে আসার জন্য। আমি মনে করি যে তিনি যদি বাংলাদেশ ভিজিট করেন তা আমাদের বন্ধুত্বের পথ আরো সুদৃঢ় হবে এবং আমাদের চলার পথ আরো সুগম হবে। এর আগে শনিবার সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনের সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা, পরিবেশন করা হয় বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত। এরপর সশস্ত্র বাহিনীর চৌকস একটি দল শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক প্রদান ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে বৈঠক শেষে নয়াদিল্লি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের নবযাত্রা বন্ধুত্বের পথে, উন্নয়নের পথে, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন ভারত বাংলাদেশের দুই শীর্ষ পর্যায়ের নেতারা। তারা বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক অটুট থাকবে এবং পৌঁছাবে অনন্য এবং উচ্চ মাত্রায়। তবে সেক্ষেত্রে নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগ বাড়াতে হবে। তিস্তা সংকট নিয়েও আসতে পারে ভবিষ্যতে ইতিবাচক সিদ্ধান্ত, সেটিও কিন্তু জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদ রেজা, যমুনা নিউজ, নয়াদিল্লি, ভারত। ব্রিক্সের সদস্য হতে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ, এমনটি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান, তিস্তা প্রকল্পে ভারত সহযোগিতা করতে আগ্রহী। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অভিঘাত মোকাবেলায় দুদেশ একত্রে কাজ করবে বলেও জানান মন্ত্রী। তিস্তা রিভার ম্যানেজমেন্ট নিয়েও কথা হয়েছে। যে কোনো ফরম্যাটে ব্রিক্স যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে নতুন দেশকে সদস্যভুক্ত করবে, সেই ক্ষেত্রেও বা যদি পার্টনার কান্ট্রি করে, যেভাবেই হোক আমরা ব্রিক্সের সাথে সংযুক্ত হতে চাই এবং সেটি আমরা ভারতবর্ষকে বলেছি। ভারতবর্ষ এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল স্বজনরা। পথে বরগুনা রামতলিতে ব্রিজ ভেঙে গাড়ি খালে পড়ে গেলে প্রাণ হারান 9 জন। উদ্ধার পাওয়ারা জানান, গাড়িতে 17 জন ছিলেন। এখনও নিখোঁজ কেউ রয়েছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিয়ের দুদিন পর বৌভাতের অনুষ্ঠান ছিল, তাই বরগুনার আমতলী উপজেলার হলদিয়ায় যাচ্ছিলেন অতিথিরা। স্বজনরা জানায়, দুপুরে উপজেলার একটি ঝুঁকিপূর্ণ সেতু পার হওয়ার সময় অতিথিদের বহনকারী মাইক্রোবাসটি খালে পড়ে যায়। এই ব্রিজের উপরে এই হাইস গাড়ি নিয়ে যখন উঠছে, এই গাড়িটা অটোমেটিক আস্তে নিচে চলে গেল, গাড়িও অতল গহ্বরে চলে গেল। লাশগুলো মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে গেল। জামাই বাড়ি মানে মেহমান খাইতে যাইতেছিল, যাওয়ার সময় ব্রিজ ভাঙ্গা পড়ে গেছে। নিমজ্জিত গাড়ির গ্লাস ভেঙে 7 মাসের শিশুসহ একজন বেরিয়ে আসতে পেরেছেন। উদ্ধার হওয়া মরদেহগুলো নারী ও শিশুদের। হতাহতদের নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এদিকে রাস্তাঘাট ওরকম ভালো না, ব্রিজটা নর্মাল, ওই ব্রিজ ওঠার লগে লগে ব্রিজটা ভেঙে পড়ছে। আমি জানালা ভেঙে ওরে নিয়ে বেরিয়ে গেছে। আমার পুরো পরিবার মারা গেছে। আমার পরিবারের মধ্যে আমার বড় বোন, আমার ওয়াইফ, আমার 2 বাচ্চা, এরপরে আমার ভাগ্নিরা ছিল, আমার নাতি ছিল, এরা সবাই মারা গেছে। কেউ নিখোঁজ আছে কিনা তা জানতে উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস। এরই মধ্যে দুর্ঘটনা কবলিত গাড়িটি শনাক্ত করা গেছে। গাড়িটি হলদিয়া ব্রিজের মাঝখান দিয়ে ভেঙে পানিতে হলদিয়া খালে নিমজ্জিত হয়। আমাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে। গাড়িটা আমাদের ডুবুরিরা স্ট্রেস করতে পারছেন। নিহতদের বেশিরভাগেরই বাড়ি মাদারীপুরের শিবচরে। সেখানে দুর্ঘটনার খবর পৌঁছালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
গত বৃহস্পতিবার মাদারীপুরের মেয়ে হুমায়রার সাথে বিয়ে হয় বরগুনার ছেলে সোহাগের। সেই বিয়ের অনুষ্ঠানেই যোগ দিতে যাচ্ছিলেন পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, এই দুর্ঘটনার বিষয়ে আরও জানতে চাই ফেরদৌস খান ইমন সঙ্গে যোগ দিয়েছেন। ইমন, দুর্ঘটনায় কতজন নিখোঁজ রয়েছে, এই মুহূর্তে উদ্ধার তৎপরতার কি অবস্থা, আমাদেরকে জানাবেন বিস্তারিত। শাওন, মূলত নিখোঁজ কতজন রয়েছে সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি এবং কোনো স্বজন বা কেউ কিন্তু একথা বলছে না যে নিখোঁজ কেউ রয়েছে। তারপরে কিন্তু ফায়ার সার্ভিস আরও খোঁজাখুঁজি করছেন ওই হলদিয়া খালে। মূলত আপনাকে একটু দেখাবার চেষ্টা করছি যে বরের বাড়িতে বউ ভাতে এই যে কনের স্বজনরা যাচ্ছিলেন তখন কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং 9 জন নিহত হয় এবং যাদের বাড়ি কিন্তু মাদারীপুরে এবং ইতিমধ্যে কিন্তু নিয়ে আসা হয় এই আমতলী সদর যে হাসপাতাল রয়েছে সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এখানে যতটুকু আনুষ্ঠানিকতা ছিল তারপর কিন্তু মরদেহগুলো এই যে আপনি ট্রাক দেখতে পাচ্ছেন এই ট্রাকে উঠানো হচ্ছে এবং আমরা যতটুকু জেনেছি যে পটুয়াখালী মেডিকেল কলেজে হসপিটাল নেওয়া হবে এবং সেখানে তাদের আপনার পোস্টমর্টেম বা ময়নাতদন্ত যেটাই হোক সেটা ওখানে করা হবে, যেটা এখানকার জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। মূলত এই হৃদয় বিদারক ঘটনায় এখানকার স্বজনদের আহাজারিতে কিন্তু অনেকটাই ভারী হয়ে গেছে এই আমতলী উপজেলা। আমার পাশে একজন স্বজন রয়েছে, আপনার কে মারা গেছে এবং আপনি তো এই স্থানীয়, আর বৃষ্টির কি অবস্থা ছিল? আমতলী ইউনিয়নের, আমি 6 নং আমতলী ইউনিয়নের সদর ইউনিয়নের বাসিন্দা, সাবেক মেম্বার আমি মোহাম্মদ মজনু খান। কে মারা গেছে আপনার? আমার মারা গেছে আমার ভাগ্নি এবং ভাগ্নির মেয়েটা আমার নাতি হয়। দুইটা মেয়ে গেছে। ব্রিজটা খুব নাজুক অবস্থা এবং খুব খারাপ অবস্থানে আছে এবং একটা না শুধু ব্রিজ আরও 3-4 যা আছে আমতলির সাথে কানেকশন এরপর যে কয়টা ব্রিজ আছে প্রত্যেকটা ব্রিজ এই অবস্থা, অবহেলিত অবস্থায় এবং এর বিরুদ্ধে সাধারণ জনগণ যে আসা যাওয়া করে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায়, ঝুঁকির উপর আসা যাওয়া করে। যেহেতু ব্রিজের বয়সও বেশি না, একটা ব্রিজ 100 বছরের একটা গ্যারান্টি থাকবে, কিন্তু সেখানে ব্রিজ আপনার নিচে কি দিয়া এই এরপর উপরে ঢালাই করে গেছে, আস্তে ব্রিজ ভাঙ্গা পড়ে গেছে। স্বজনের মূলত আমরা ক্ষোভের কথা শুনছিলাম, মূলত এই ব্রিজগুলো নিয়ে তাদের অনেক ক্ষোভ রয়েছে। 2009 সালে স্থানীয় সরকার প্রকৌশলীর মাধ্যমে কিন্তু এই ব্রিজগুলো করা হয়েছে যতটুকু জানতে পেরেছি। এই ছিল আমার কাছে আমতলী থেকে। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে। 1-11 মতো সুপরিকল্পিতভাবে রাজনৈতিক নেতাদের দুর্নীতিবাজ প্রমাণের চেষ্টা চালাচ্ছে একটা পক্ষ, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর মূল আয়োজনের প্রস্তুতি পরিদর্শনে সোহরাওয়ার্দী উদ্যানে যান তিনি। জানান, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে প্রস্তুত। নির্বাচনী ইশতেহার অনুযায়ী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই দলের পরবর্তী লক্ষ্য বলেও জানান সাধারণ সম্পাদক। উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন চলছে সোহরাওয়ার্দী উদ্যানে। প্রস্তুতির কোনো কমতি ছিল না ময়দান জুড়ে। ইতিমধ্যেই আলোচনা সভাকে কেন্দ্র করে মাঠের মাঝে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ, যা দৈর্ঘ্যে 84 আর প্রস্থে 32 ফুট। পুরো সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি। আলোচনা সভায় আগতদের জন্য থাকছে বিশাল আকারের 10টি LED টিভি এবং 20,000 চেয়ার। প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে মাঠের অর্ধেকেরও বেশি অংশ জুড়ে তৈরি করা হয়েছে প্যান্ডেল। সকালে বৃহৎ এই কর্মযজ্ঞের প্রস্তুতি দেখতে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রস্তুতি দেখার পাশাপাশি আয়োজকদের পরামর্শ দেন তিনি। পরে ওবায়দুল কাদের বলেন, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়েই অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। দলের পরবর্তী লক্ষ্য উঠে আসে তার বক্তব্যে। নির্বাচনী ইশতেহার আমরা দিয়েছি, সেই নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন, আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, ইনফ্লেশন নিয়ন্ত্রণে আনা, এই বিষয়গুলো জনস্বার্থে খুব জরুরি এবং আমাদের কমিটমেন্ট। এটা আমরা একদিক থেকে বলতে পারি। পরিকল্পিতভাবেই রাজনীতিবিদদের বিতর্কিত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এদেশ
স্বাধীন করেছে পলিটিশিয়ানরা, এদেশের উন্নয়ন করছে পলিটিশিয়ানরা। সেই পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। আমরা সেটা বুঝি, তার বিরুদ্ধে আমরাও প্রস্তুত। দুপুর 2:30টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে আলোচনা সভা। মোট 4টি গেট দিয়ে নেতাকর্মীরা প্রবেশ করতে পারবে প্রতিষ্ঠা বার্ষিকীর মূল আয়োজনে। নানা ঘাত প্রতিঘাত পার করে নিজেদের 75 বছর উদযাপন করছে বাংলাদেশ আওয়ামী লীগ। সামনের দিনগুলোতে ক্ষমতার রাজনীতির পাশাপাশি এই দল সাধারণ মানুষের অধিকার আদায়ে আরও সক্রিয় ভূমিকা পালন করবে, এমনই আশা সকলের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। পরপর 4 বার ক্ষমতায় দেশের ইতিহাসে সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগ। কিন্তু এই সময়ে রাজনীতি কতটা দলটির নেতাকর্মীদের নিয়ন্ত্রণে, নাকি হয়ে উঠেছে সামরিক বেসামরিক আমলা নির্ভর? আওয়ামী লীগের 75 বছরের ইতিহাস মূল্যায়ন করতে গিয়ে এই নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তাদের অভিযোগ, বেতনভুক্ত আমলারা গুরুত্ব পাচ্ছে দলটিতে। একে রাজনীতির জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন তারা। যদিও শীর্ষ নেতাদের এক্ষেত্রে ভিন্ন মত, তারা বলছেন কিছু বিচ্যুতি হলেও সঠিক পথেই আছে দল। প্লাটিনাম জুবিলিতে আওয়ামী লীগের রাজনীতির পরিবর্তন নিয়ে আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। তো আমরা দেখছি গামলাদের হাতেও আমরা দেখছি, সামলাদের হাতেও আমরা দেখছি। কাজেই দেশের চেহারা কেউই ভালো করতে পারেন নাই। এই রাজনীতিবিদরাই দুর্দিনে বাতি জ্বালায়। যারা নির্বাচিত প্রতিনিধি তাদের জন্য নির্ধারিত স্থান যে আছে সেইখানে তাদের থাকা উচিত। রাজনীতি কতটা রাজনীতিবিদদের হাতে আছে এ নিয়ে জাতীয় সংসদে আক্ষেপ ছিল আওয়ামী লীগের 2 বর্ষীয়ান নেতার। টানা 4 বার ক্ষমতায় থাকায় দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলটির নেতাকর্মীদের এই আক্ষেপ শুধুই বেড়েছে। বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের সাথে স্থানীয় প্রশাসন ও পুলিশের মতানৈক্যের বিষয়টি উঠে এসেছে। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হওয়ার দৌড়ে ছিলেন 25 জন সাবেক আমলা। শেষ পর্যন্ত মনোনয়ন পান 4 জন। উপজেলা নির্বাহী অফিসার থেকে সেক্রেটারিয়েটের চিফ সেক্রেটারি পর্যন্ত এই শক্তিরা যদি সরকারের পক্ষে থাকে তাহলে অন্যরা কিছু করতে পারবে না। দলের কর্মীদের ক্ষতি হচ্ছে, দলেরও ক্ষতি হচ্ছে, এবং এইগুলি যখন প্রকাশ হয়ে যায় তখন শেখ হাসিনার নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হয়। করোনার সময় প্রধানমন্ত্রীর তহবিল থেকে জেলায় জেলায় ত্রাণ বিতরণের দায়িত্ব এমপির বদলে দেয়া হয় সচিবদের। এরপর থেকে মাঠ পর্যায়ে আমলাদের প্রভাব আরও বাড়তে থাকে। এই বেতনভুক্ত কর্মচারী আমলা তারা সবসময় স্ট্যাটাসকো বজায় রাখার চেষ্টা করবে আর নিজে সেফ থাকার চেষ্টা করবে, কোনো ঝুঁকি তারা নেবে না। সেই জন্য আমাদেরকে রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে এবং সৎ একনিষ্ঠ এবং যাদেরকে আমরা বলি বঙ্গবন্ধুর আদর্শে সত্যি সত্যি উজ্জীবিত সেই লোকগুলোকে সামনে নিয়ে আসতে হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতি নির্ধারকদের আমলা নির্ভর মনোভাবের কারণে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি বাড়ছে, সেবার মানও কমছে বলে মনে করেন ভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। ইলেকশনে মনোনয়ন দেবার ক্ষেত্রে আওয়ামী লীগ অধিকাংশ ক্ষেত্রে ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করার পরিবর্তে কে নির্বাচনে জিততে পারবে, টাকা আছে, মাফিয়া শক্তি আছে, বেশি শক্তি আছে, এটাই কিন্তু প্রধান বিবেচনা। এটা করতে যে পুরো দলের গঠনটাই কিন্তু এখন পরিবর্তন এখন হয়ে গেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন কিছু সমস্যা হলেও গণমানুষের দল হিসেবেই এখনো টিকে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে কিন্তু তৃণমূলের নেতাকর্মীকে প্রাধান্য দিতে হবে এবং তাদের সাথে থাকতে হবে। আওয়ামী লীগ কখনো আমলা কেন্দ্রিক হয় না, আওয়ামী লীগ আমলা কেন্দ্রিক হওয়ার দল নয়। বিশ্লেষকদের মতে দলীয় নীতির কারণেই ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়েও তৃণমূলের কর্মীরা কোণঠাসা পরিস্থিতিতে রাজনীতি করতে বাধ্য হচ্ছেন। সংগঠন করতে গিয়ে গত 75 বছরে আওয়ামী লীগের তৃণমূলের ঠিক কতজন কর্মী প্রাণ হারিয়েছেন তার সঠিক হিসেব দলটির কাছেও নেই। টানা 4 মেয়াদে ক্ষমতা থাকা অবস্থায় কেন্দ্রের বিভিন্ন নীতির কারণে দলটির তৃণমূলের কর্মীদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে।
সামনের দিনগুলোতে আওয়ামী লীগ তার কর্মীদের ত্যাগের মূল্যায়ন ঠিক কতটুকু করে তাই এখন দেখার বিষয়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। দুপুরে হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, শ্বাসকষ্ট হওয়ায় খালেদা জিয়াকে শুক্রবার গভীর রাতে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর্থাইটিস, ডায়াবেটিস, লিভার সিরোসিস সহ নানান রোগে আক্রান্ত ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। শুক্রবার গভীর রাতে প্রথমবারের মতো অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। ভর্তি করা হয় সিসিইউতে। সকালে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেসব রিপোর্ট পর্যালোচনা করে খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জোবায়েদা রহমান সহ দেশি বিদেশি চিকিৎসকরা সার্বক্ষণিক মনিটরিং করছেন বিএনপি চেয়ারপারসনকে। দুপুরে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলে গণমাধ্যমকে জানান, সংকটাপন্ন অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হাসপাতালে এখন তিনি সিসিইউতে আছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তাররা ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না। ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। জনগণের কাছে এই আহ্বান জানাতে চাই যে জনগণ তারা যেন ম্যাডামের যেন সুস্থ হন, তাই সেজন্য দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে সে দোয়া চান। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার জন্য সরকারকে দায়ী করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটা বলার অপেক্ষা রাখে না, এটা প্রতিহিংসা, এটা শত্রুতা। সাংবিধানিকভাবেই প্রত্যেকটা মানুষই তার চিকিৎসা সেবা পাওয়ার অধিকার রাখে, সেটা দেশে হোক বিদেশে হোক। একটা সরকারের যখন দায়িত্ব হয়েছে খালেদা জিয়া মৃত্যু নিশ্চিত করা, সেখানে এই দুঃখজনক এবং এই অমানবিক আচরণের উত্তরটা কি হবে? সবশেষ গত ২ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র রাজশাহীর বাঘা উপজেলা। আধিপত্য বিস্তারের জেরে এই সংঘর্ষে জড়ায় তারা। দেশীয় অস্ত্র নিয়ে চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। লাঠিচার্জ ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বাঘা উপজেলা পরিষদ চত্বর। একই সময়ে আওয়ামী লীগের দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি। হঠাৎ উত্তেজনা, বেঁধে যায় সংঘর্ষ। সাব রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে সচেতন নাগরিকের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি দেয় পৌর মেয়রের সমর্থকরা। একই সময় সেখানে মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধনের ডাক দেয় সংসদ সদস্য শাহরিয়ার আলমের অনুসারীরা। এ নিয়ে বাধে সংঘর্ষ। দেশীয় অস্ত্র নিয়ে চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। আমরা শেষ পর্যায়ে মানববন্ধন শেষ পর্যায়ে অবস্থানে হঠাৎ করে আক্কাসের বাহিনীর কিছু লোক বা উনি সরাসরি নিজে এসে ইটপাটকিল মারধর বিভিন্ন জায়গা থেকে আক্রমণ শুরু করে। যে মেয়র সাহেব যদি সত্যি রাজস্ব আদায় করে কিন্তু কর্মচারীদের বেতন পরিশোধ করে না, তাহলে কর্মচারীরা এটা মানববন্ধনটা করতে পারতো, বা সেক্ষেত্রে স্থানীয় আওয়ামী লীগের নেতা তারা হয়তো সংহতি প্রকাশ করে বক্তৃতাও করতে পারতো। তো এই কাজটা যেটা ঘটলো সেটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। আহত হয় অন্তত ২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ। লাঠিচার্জের পাশাপাশি নিক্ষেপ করা হয় টিয়ার শেল। দুপক্ষের মধ্যে উত্তেজনায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সেই সাথে ২ জন আহত হয় এবং এই ২ জন রাজশাহী মেডিকেলে ভর্তি রয়েছে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন আছে অতিরিক্ত পুলিশ। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।
এই ঈদে কনকা হাইকো নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। সিলেটে বানভাসীদের দুর্বিষহ জীবন। কুশিয়ারা তীরবর্তী ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর ও দক্ষিণ সুরমায় বন্যার উন্নতি নেই। এখনও লাখো মানুষ পানিবন্দী। এখনও বাড়িতে ফেরার পরিস্থিতি তৈরি হয়নি। বন্যায় যারা ঘর ছেড়েছেন তাদের খাদ্য সামগ্রীও শেষ, দেখা মিলছে না সরকারি সহায়তারও। যেসব এলাকায় পানি কমছে সেখানে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। সরকারি হিসেবে জেলায় বন্যায় আক্রান্ত 10 লাখের বেশি মানুষ। এখনও আশ্রয় কেন্দ্রে 20,000 বানভাসী মানুষ। পানি টানি আমরা এখন ওই কল থেকে বা জোর থেকে গিয়ে আনি আর কি, কিন্তু কেউ তো আমরা আর পানি টানি দিচ্ছে না। এখন পর্যন্ত তো খানি আইছে না, কইয়া গেছিল তারা 250 প্যাকেট লই আইব, এখন পর্যন্ত আইছে না। আনামত ডাইল খাসা এটা খাইলে আরো কলেরা, ডায়রিয়া, জাস্ত নানান বিভিন্ন রোগ হইতে পারে। আমরা কোনো সাহায্য পাইছি না, ওই একটুগুলো সিরা পাইছি, আর কিছু পাইছি না। উন্নতির দিকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি, ফলে আশ্রয় কেন্দ্র ছেড়ে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। এখনও যারা আশ্রয় কেন্দ্র ছাড়তে পারেননি, খাবার সংকটে দুর্ভোগে আছেন তারা। অভিযোগ, আশ্বাস দিলেও মিলছে না প্রশাসনের ত্রাণ সহায়তা। সুনামগঞ্জ থেকে আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, ছবি তুলেছেন নির্মল চন্দ্র। সুনামগঞ্জকে জলে ভাসিয়ে অবশেষে বিপদ সীমার নিচে সুরমার পানি। বৃষ্টিপাত না থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তাই আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাঘমারা এলাকার বাসিন্দা রুবিনা বেগম বন্যার পানি নেমে যাওয়ায় ফিরেছেন নিজ ঘরে। পানি নেমে গেলেও সাজানো সংসারে রেখে গেছেন বন্যার ছাপ। ঘরের মধ্যে খুব কেঁদে লেগেছিল, তারপর এটি সাফ করতে খুব কষ্ট হচ্ছে। আরো বেশি কষ্ট। স্বামীহারা জরিনা খাতুনের অবস্থা আরো করুন। অনেকের মতো সবকিছু গুছিয়ে তিনিও শুরু করেছেন জীবন সংগ্রাম। আবার ইতা বিছাইমু, আবার ইতা বিজবো, আবার ইতা শুকাইমু, খাম ভর মুকুমবালা, জিহুতরাই না খাবাই মুকুমবালা। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নিম্নাঞ্চলের অনেকেই এখনো আশ্রয় কেন্দ্র ছাড়তে পারেননি। এ যেমন জুলেখা বেগম। বন্যায় সব হারিয়ে মাথা গোজার ঠাঁই পেলেও ঠিক মতো জুটছে না দুমুঠো আহার। কালকে থেকে 3 দিন হয়েছে, আর কুন্দাল 2টা ভাত রান্ধে আনছি, স্যার বিশ্বর করবেন ছায়া 2টা চাল আনে রাঁধছি। একবেলা খাইলে আর একবেলা খাইতে পারি না, উপবাসের দিন কাটাইতেছি। জুলেখা বেগমের মতো 154টি পরিবারের আশ্রয় এখন সুনামগঞ্জ সরকারি কলেজ। সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাস মিললেও পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ বানভাসীদের। বড় সুখে আছি, জায়গা খান যে দিছে আমরা ওইটাই সুখে আছি না, আমরা কোনো সাহায্য পাইছি না, ওই একটুগুলো সিরা পাইছি, আর কিছু পাইছি না। সিরা মুড়ি না দিয়ে 5 কেজি চাল, কতখান ডাল, কতখান তেল দিতে জানা বাঁচত আমরা। আনামত ডাইল খাসা এটা খাইলে আরো কলেরা, ডায়রিয়া, জাস্ত নানান বিভিন্ন রোগ হইতে পারে। পানির লেগে কাম কাজে যাইতারি না, খুব কষ্ট করে চলা হইতাছে। বন্যার পানিতে তলিয়ে গেছে বসতঘর। আশ্রয় এসেছেন আশ্রয় কেন্দ্রে, তবুও যেন দুর্ভোগ পিছু ছাড়ছে না এই বানভাসী মানুষদের। তাই এখন অপেক্ষার দিন গুনছেন এইসব মানুষ, কবে নাগাদ শেষ হবে এমন দুর্ভোগ, ফিরবেন নিজের বসত ভিটায়। সুনামগঞ্জের সরকারি কলেজ আশ্রয় কেন্দ্র থেকে ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ। মাসে গড় আয় 4 লাখ টাকার কম, কিন্তু কোটি কোটি টাকার সম্পদের মালিক নরসিংদী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ। আরেক পরিচয় আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী তিনি। শিক্ষকতা থেকে হঠাৎ রাজনীতিবিদ বনে যাওয়া লায়লা কানিজের কেবল ব্যাংকে নগদ জমা আছে 3,55,00,000 টাকা। এছাড়া রিসোর্ট, খামার সহ অনেক কিছুই রয়েছে। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আয় ও সম্পদের অসঙ্গতি তদন্ত হওয়া জরুরি। রাষ্ট্রের তদারকি প্রতিষ্ঠানগুলো দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেন তিনি। আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ পেশায় শিক্ষক ছিলেন, তবে নরসিংদী রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান মারা গেলে পুরোপুরি রাজনীতিবিদ বনে যান। সংসদ সদস্য রাজিউদ্দিন রাজুর আস্থাভাজন হিসেবে এলাকায় পরিচিত। স্থানীয় নেতাদের টপকে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান 2023 সালে। তাতে আরও 5 জন প্রার্থী হলেও অজ্ঞাত কারণে প্রার্থিতা প্রত্যাহার করেন 4 জন। আরেকজনের প্রার্থিতা বাতিল হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন লায়লা কানিজ।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনেও প্রার্থী হন লায়লা কানিজ। নির্বাচন কমিশনে দেয়া হলফনামা বিশ্লেষণে দেখা যায় বছরে প্রায় 10 লাখ টাকা ভাড়া পান, তবে কোনো ব্যবসা নেই তার। শেয়ার বাজার থেকে আয় করেন 3.5 লাখের বেশি। সবচেয়ে বেশি আয় বছরে 18 লাখ টাকা কৃষি খাত থেকে, অথচ কৃষি জমি দেখিয়েছেন মাত্র 154%। তিনি স্বামীর নাম গোপন করেছেন। প্রশ্ন উঠতেই পারে যেখানে হয়তো তিনি তার স্বামীর কাছ থেকে প্রাপ্ত ইয়ের উপরে অর্থের উপরে নির্ভর করে তিনি এই সম্পদগুলো অর্জন করেছেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠবে যে আসলে যে স্বামীর কাছ থেকে প্রাপ্ত সম্পদ সেটি বৈধ সূত্রে প্রাপ্ত কিনা। মাসে গড় আয় 3.5 লাখ টাকা হলেও কোটিপতি লায়লা কানিজ। ব্যাংক অ্যাকাউন্টেই জমা আছে 3.5 কোটি টাকা। ঢাকায় 2টি ফ্ল্যাটের মালিক তিনি, একটির মূল্য 1.5 কোটি টাকা। রয়েছে রাজুকের 5 কাঠার প্লট, সাভারে 8.5 কাঠার প্লট, গাজীপুরে বিভিন্ন স্থানে 8টি প্লট, নরসিংদীতে 9টি, যশোরে 15 কাঠার প্লট। এর কোনোটির মূল্য তিনি নিজেও জানেন না বলে উল্লেখ করেছেন। গুরুত্বপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত ব্যক্তিবর্গ তাদের যে ক্ষমতাটার অপব্যবহার করেন সেটা শুধুমাত্র তাদের প্রাতিষ্ঠানিক বা পেশাগত অবস্থানটাকে নয়, কিন্তু এর পেছনে হচ্ছে যে রাজনৈতিক শক্তির কিন্তু একটা যোগসাজশ আছে। এমন একটা পর্যায়ে চলে আসছে যখন এটা একটা সীমাহীন একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। সিদ্ধান্ত স্থাপন করতে পারি নির্বাচন কমিশন এতজনকে প্রার্থিতা বাতিল করতে পেরেছে সামঞ্জস্যপূর্ণতার সাপেক্ষে। এত সব সম্পত্তি থাকলেও লায়লা কানিজের কোনো ব্যাংক ঋণ বা দেনা নেই। এসব বিষয়ে ব্যাখ্যা জানতে ফোন করা হলেও ধরেননি তিনি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সাংবাদিকতা নিয়ে সম্প্রতি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পেশাজীবী সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন বিএপিইউজে ও ডিইউজে। শনিবার বিএপিইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ ও ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সম্প্রতি দেশের কতিপয় ক্ষমতাধর বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের বিপুল এবং অস্বাভাবিক সম্পদের বিষয়ে গণমাধ্যমে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশিত হয়েছে। এই নিয়ে কোনো নেতা ও সংগঠনের দেয়া প্রতিক্রিয়া স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি। বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের বড় কাজ হচ্ছে অনুসন্ধানের মাধ্যমে গোপন তথ্য বের করে তা জনগণকে জানানো। এতে কারো উত্তেজিত হবার কারণ নেই। বিএপিইউজে ও ডিইউজে স্পষ্টভাবে জানাতে চায়, কোনো কর্মকর্তা দুর্নীতি করে থাকলে তা ব্যক্তিগত বিষয়, সেটা কোনো বাহিনীর বিষয় নয়। তাই শত হুমকি ও ধমকের মুখেও সাংবাদিক সমাজ তাদের পেশাগত দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে জানায় সাংবাদিক সংগঠন দুটি। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ডু অর ডাই ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অ্যান্টিগায় বিব রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। অ্যান্টিগা থেকে এই বিষয়ে কথা বলতে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী তাহমিদ অমিত। অমিত, আপনি তো স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রয়েছেন, সব মিলে কি অবস্থা দেখছেন সেখানে? টাইগার সমর্থকরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি? আসলে এটা অনেক দূরের একটা দ্বীপ ওয়েস্ট ইন্ডিজে অ্যান্টিগা। এখানে আসলে আসাটাও খুব এক্সপেন্সিভ। একই সঙ্গে যদি বলি ফ্লাইট জটিলতা আছে। গত 3-4 দিনে এখানে কোনো ফ্লাইট নেই, সামনেও কোনো ফ্লাইট নেই। কাউকে আসতে হলে এখানে 10-12 দিনের জন্য আসতে হবে। এই জন্য খুব টাফ। খুব বেশি যে দর্শক আজকে মাঠে দেখা যাবে তেমনটি নয়, তবে তারপরও ভারতীয় দর্শক এসছেন। বাংলাদেশে অনেক দর্শককে দেখা যাচ্ছে, তারা কথাও বলেছেন, তারা খুব আত্মবিশ্বাসী আজকে বাংলাদেশ জিতবে এবং সেই সঙ্গে তারা জিতে চান যে ম্যাচের রেজাল্ট থেকে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ যেন চোখে চোখ রেখে লড়াইটা করতে পারে, মাঠে যেন উপভোগ্য একটা ম্যাচ হয় সেটা তারা চান। আপনাদের অনেক দর্শকের মধ্যে আজকে প্রশ্ন দেখছিলাম যে তারা জিজ্ঞেস করছে আবহাওয়া কি রকম। যে পরিমাণ রোদ আমার মুখে দেখছেন তাতে আসলে পরিষ্কার হয়ে যাওয়ার কথা। আবহাওয়া এখন চকচকে আছে, কিছুটা মেঘ, এখন আমি কালো মেঘ দেখতে পাচ্ছি, সেটা আসলে এখানে থাকে। পাসিং শহর বলতে যেটা বোঝায় 2-3 মিনিটের বৃষ্টি হয় তারপরে চলে যায়। তা ম্যাচে পুরোপুরি আঘাত আনবে, ম্যাচ পরিত্যক্ত করে দিবে বা ভাসিয়ে দেবে এরকম সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, তবে অনেক সময় বৃষ্টি হতে পারে। এবং বাংলাদেশি ক্রিকেটারদেরকে আমরা দেখছিলাম মাঠে এসে সবাই খুব আত্মবিশ্বাসী, যখন রান আপ নিচ্ছিলেন তারা প্রিপারেশন করছিলেন সব মিলে। তারপর আসলে ভারতের বিপক্ষে ম্যাচ মানে বাংলাদেশে কিন্তু অন্য ধরনের একটা শক্তি কাজ করে, বেটার ক্রিকেটটা বাংলাদেশ খেলতে চায়। দেখা যাক শেষ পর্যন্ত নিজেদের শতভাগ উজ্জ্বল করে দিতে পারেন কিনা। আর চোখ তো থাকবে এই টপ অর্ডারের দিকে, শান্ত লিটনরা যদি রান করেন নিশ্চয়ই বাংলাদেশ জিতেই ফিরবে। আছে নিশ্চয়ই। অমিত, অনেক ধন্যবাদ আপনাকে।
গাজায় শরণার্থী শিবির টার্গেট করে বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকায় 24 ঘন্টায় প্রাণ গেছে প্রায় অর্ধশতাধিক ফিলিস্তিনির। রাফার আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলের পদাতিক বাহিনী। আল মাওয়াসি শরণার্থী শিবিরে রাতভর তাণ্ডব চালায় সেনারা। বাস্তুচ্যুতদের তাঁবুতে হামলায় কমপক্ষে 25 জন নিহত হয়েছেন, আহত 50 জন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের দাবি, তাদের কার্যালয়ের খুব কাছেই ছোড়া হয়েছে মিসাইল। প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়ি টিলার উপর নেওয়া হয় দুটি ট্যাঙ্ক, সেখান থেকে গোলা ছোড়ে ইসরায়েলি সেনারা। তবে ক্যাম্পে হামলার দায় অস্বীকার করেছে তেল আবিব। দাবি, বিষয়টি খতিয়ে দেখছে তারা। খান ইউনিস সহ গাজার অন্যান্য অংশে অব্যাহত হামলা। গাজা সিটির 7টি শরণার্থী শিবিরে হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 10 জনের। আবারও ইউক্রেনের জ্বালানি খাতকে টার্গেট করল রাশিয়া। বেশ কয়েকটি জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালিয়েছে বড় ধরনের হামলা। বৃহস্পতিবার দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে রাতভর চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিসাইল হামলায় জাপোরজিয়া এবং লভিভে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন ও একটি স্কুল। রাশিয়ার ছোড়া অনেকগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে কিয়েভ। পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার 3টি তেল পরিশোধনাগার টার্গেট করেছে ইউক্রেন। রুশ সেনাদের বিরুদ্ধে ফ্রন্টলাইনে তুমুল লড়াইয়ের দাবিও করেছে। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।